আমরা এই জায়গায় খুব কষ্টে আছি, বুঝলেন, আমরা বাড়ি ঘর সব তুলে গেছে, খুব কষ্ট খুব মানে আছি। ফারাক্কা বাঁধের বয়স 50 বছর পেরিয়ে গেছে এবং ফারাক্কা বাঁধের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। তবে কি সত্যি ফারাক্কা বাঁধ ভেঙে ফেলা হচ্ছে? সকলের স্বাচ্ছন্দ্যে জীবন ধারণের সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের ঘনিষ্ঠ সান্নিধ্য। বন্যার পানি নামতে শুরু করেছে এবং বন্যায় যত মানুষ মারা যাবে বলে আমরা ধারণা করছিলাম, মৃত্যু সেই তুলনায়। সম্মানিত দর্শক, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবার বন্যার্থীদেরকে একটি সুসংবাদ দিয়েছেন। সম্মানিত দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারবেন ফারাক্কা বাঁধ নিয়ে এবার যে সুসংবাদটি দিয়েছেন, এটি দেখলে আপনারাও রীতিমতো খুশি হয়ে যাবেন। সম্মানিত দর্শক, এই ভিডিওতে দেখতে পারবেন যে বন্যার্থীদের এই বন্যার কারণে কতজন মানুষের মৃত্যু হয়েছে এবং কতজন মানুষ আহত এবং তাদের কি কি ক্ষয়ক্ষতি হয়েছে, এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখতে পারবেন। সম্মানিত দর্শক, এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। মারা যাবে বলে আমরা ধারণা করছিলাম, মৃত্যু সেই তুলনায় কম হয়েছে। যদিও যে কয়েকজন মানুষ মারা গেছেন সেটা আমরা কোনোভাবে নিতে পারি না, একটা মৃত্যু হওয়ার কোনো কারণ ছিল না। শুধুমাত্র আমরা একটু সতর্ক থাকলে, আমাদের আবহাওয়া বিভাগ, আমাদের বন্যা পূর্বাভাস কেন্দ্র যদি ঠিকঠাক মতো দায়িত্ব পালন করত, ভারত যাই চাক না কেন আমরা বেটার কমব্যাট করতে পারতাম। এর সাথে আমরা মনে করি যে মানুষের সম্পদের ক্ষতি হয়েছে। দরিদ্র মানুষ, নিম্নবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, তাদের সবকিছু ভেসে গেছে। এই ক্ষতি বিরাট, এই সম্পদের ক্ষতি তাদের জন্য অনেক কিছু। এটা কিভাবে রিকভার্ড হবে আমরা আসলে জানি না, কিন্তু এর মধ্যেই এক অসাধারণ সৌন্দর্য তৈরি হয়েছে। এই বন্যাটাকে আমরা ওই দিক থেকেও যদি মনে করি, কোনো একদিন এই বন্যার ইতিহাসকে ওই দিক থেকেও দেখা হবে, আমি বিশ্বাস করি। এই সৌন্দর্য হচ্ছে এই বন্যার মধ্য দিয়ে আমরা দেখলাম বাংলাদেশ রাষ্ট্র হয়ে উঠছে, আমরা নাগরিক হয়ে উঠছি। ট্রুলি তাই। আসবো এই জায়গায়, কিন্তু এর আগে আওয়ামী লীগ সময়ের একটা কথা আমার খুব মনে পড়ে। আওয়ামী লীগ শাসনের সবচেয়ে খারাপ বিষয়টা কি ছিল? আমি প্রায় বলি, আমরা প্রায় সব মানুষ আওয়ামী লীগের সময় আর ঠিক নাগরিক ছিলাম না। এই যে আমরা একটা রাষ্ট্রের নাগরিক, যে রাষ্ট্রের ওনারশিপ আছে আমার, আমি ওই রাষ্ট্রকে ওন করি, এটা আমার রাষ্ট্র, এটা আমার দেশ, এটা 17 কোটি বা 18 কোটি ভাবে এক ভাগের মালিক আমি। শেখ হাসিনা, খালেদা জিয়া, তারেক রহমান যতটুকু ওন করেন, আমিও ততটুকু ওন করি। এই একটা বোধ যে থাকা, এই বোধটা শেষ হয়ে গিয়েছিল। এই দেশটা হয়ে গিয়েছিল আওয়ামী লীগের দেশ, আর বাকি সব মানুষ, আমরা কথায় বলি না ধৈঞ্চা, আমরা ধৈঞ্চা হয়ে গেছিলাম। আমাদেরকে ওই রকম জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। আওয়ামী লীগের লোকজনের মুখে ঠোঁটে বিদ্রুপের হাসি আমরা দেখতাম। তারাই মানুষ, আমরা নই, আমরা উন মানুষ। ফলে রাষ্ট্রকে আমরা ওন করছিলাম না। এবং খেয়াল করলে আমরা দেখব, এমন হয়েছে আওয়ামী লীগের সময়ের বাংলাদেশ যখন সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় নেগেটিভ পরিস্থিতিতে পড়েছে, মানে কি এক অবিশ্বাস্য ব্যাপার। আমার দেশ কাগজে কলমে, ওটার সময় আমাদের দেশ ছিল না, কাগজে কলমে আমার দেশ দুর্নীতিতে এই হয়, অন্যান্য খারাপ জায়গায় প্রেস ফ্রিডম ইন্ডেক্সে খারাপ করে, আমরা ওই দেশের চাইতে পিছিয়ে আছি, আমরা উগান্ডার চাইতে খারাপ করছি, আমরা পাকিস্তানের চাইতে খারাপ করছি। এগুলো নিয়ে আমরা অনেকেই আনন্দ প্রকাশ করেছি। আমি নিজেও এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি, লিখেছি, বলেছি। এবং রাষ্ট্রের এই যে একটা সংকটের জায়গায় যাওয়া, খারাপের দিকে যাওয়া, এটাকেও আমরা টু সাম এক্সটেন্ট সেলিব্রেট করেছি, কারণ ওটা আওয়ামী লীগের দেশ হয়ে গিয়েছিল, ওটা আমাদের দেশ ছিল না তখন। যে আওয়ামী লীগকে আমরা বিপদে ফেলার জন্য, চাপ তৈরি করার জন্য ওটা দেখাতাম যে তুমি দেশকে এই করেছো, এটা তোমার দেশ, তুমি এই করেছো। এই একটা দিক কিন্তু ছিল, সিরিয়াসলি ছিল। আমরা আমাদের দেশ মনে করছিলাম না, যেখানে যেখানে যেটা হচ্ছিল একইভাবে বহু ক্ষেত্রে হয়েছে। এবং আমরা একটা জিনিস মনে করতে পারি যে বাংলাদেশে যখন অর্থনৈতিক সংকট শুরু হলো, বিশেষ করে ডলার ক্রাইসিস শুরু হলো, অনেকে আমাকে এই প্রশ্ন আমার ভিডিওতে করেছেন। আমি যখন টিভি টক শোতে গেছে, আমাকে সরাসরি প্রশ্ন করা হয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা হচ্ছে কিনা। আমি প্রথম থেকে একটা কথা বলেছি, বাংলাদেশ আসলে শ্রীলঙ্কা হবে না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও শ্রীলঙ্কার পর্যায়ে যাবে না। কেন যাবে না, এটা অন্য আলোচনা। কিন্তু যেটা বলছি যে মানুষ মনে করছে বাংলাদেশ যদি শ্রীলঙ্কা হয়ও, তারপরও হাসিনা রেজিমের পতন হোক। বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে গেলে কিন্তু হাসিনার এবং তার বিরাট একটা যে
লোকজন আছে যারা তার সাথে ছিলেন, তাদের কিছু আসতো যেত না। শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা এমন পরিমাণ সম্পদ অর্জন করেছিলেন, সেটাতে তাদের বহু প্রজন্ম, মানে আমি শেখ হাসিনার ফ্যামিলির কথা বলছি না, অনেক নিচু টায়ারের যে কেউ, তারা বহু প্রজন্ম অসাধারণ জীবন কাটিয়ে যেতে পারত। দেশ যদি শ্রীলঙ্কা হয়ে যেত, বিপদে পড়তাম আমরা। তারপরও আমরা অনেকে চেয়েছি দেশ শ্রীলঙ্কা হোক, শেখ হাসিনার রেজিমের পতন হোক। তার মানে ওই রাষ্ট্রটা শেখ হাসিনার রাষ্ট্র ছিল, ওই রাষ্ট্রটা আমরা ওন করছিলাম না। এই বন্যায় দেখলাম আমরা আসলে এই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশকে আমরা রাষ্ট্র মনে করতে শুরু করেছি। এটা শেখ হাসিনার একটা মধ্যযুগীয় সাম্রাজ্য না, এটা একটা রাষ্ট্র, এটা একটা রিপাবলিক, এবং আমরা এর 4 বছর পেরিয়ে গিয়েছে এবং ফারাক্কাবাদের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। তবে কি সত্যি ফারাক্কাবাদ ভেঙে ফেলা হচ্ছে? বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে ফারাক্কাবাদের আয়ু শেষ হয়ে যাচ্ছে। তাছাড়া এই বাঁধটি বাংলাদেশ এবং ভারত উভয় দেশেরই ক্ষতি করছে। তাই এই বাঁধটি থাকলে যেমন ভারত বাংলাদেশের ক্ষতি হবে, ঠিক তেমনি ভারত বাংলাদেশের সম্পর্ক নষ্ট হবে। তাই ভারত সরকারের উচিত এই বাঁধটি ভেঙে ফেলা। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে আসি ফারাক্কাবাদের ভবিষ্যৎ কি, ভারত সরকার এই বাঁধটি নিয়ে কি করবে। এটি হচ্ছে বিখ্যাত ফারাক্কা শহর। এই নামটি এতটাই বিখ্যাত যে ফারাক্কা মানেই বুঝে নিতে হয় ফারাক্কা বাঁধের কথা বলা হচ্ছে। বাংলাদেশের রাজশাহী সীমান্তের 16.5 কিলোমিটার দূরে ভারতের ফারাক্কা ব্যারেজ গঙ্গা নদীর উপরে নির্মিত। এই বাঁধের বয়স 50 বছর পেরিয়ে গিয়েছে। দীর্ঘ 50 বছরে গঙ্গার পানি অনেক দূর পর্যন্ত গড়িয়েছে। এই ফারাক্কা বাঁধ শুধুমাত্র বাংলাদেশের উপরেই বিপর্যয় ডেকে আনেনি, ভারতও এর দীর্ঘমেয়াদী প্রভাব প্রত্যক্ষ করতে শুরু করেছে। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ এবং ভারতের মধ্যে ফারাক্কা ইস্যু চলছে। এখন এর সাথে যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদের নদী ভাঙনের শিকার, তৈরি হয়েছে লাখো মানুষের দুর্ভোগ। এছাড়া উত্তরপ্রদেশের বন্যার কারণ হিসেবে ফারাক্কাবাদকে দায়ী করা হচ্ছে। দিন দিন ফারাক্কাবাদ ভেঙে ফেলার দাবি অনেক জোরদার হচ্ছে। পরিবেশগত বিপর্যয়ের পাশাপাশি গঙ্গা নদীর প্রবাহ পরিবর্তন হয়ে যাওয়ার আশঙ্কা করছে অনেকে, যে কারণে প্রশ্ন উঠতেই পারে কি আছে ফারাক্কাবাদের ভাগ্যে, ফারাক্কাবাদের আয়ু বা আছে আর কতদিন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ এবং মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপরে তৈরি করা হয়েছে এই ফারাক্কাবাদটি। লম্বাতে এই ফারাক্কাবাদটি 2240 মিটার। $280 মিলিয়ন ব্যয়ে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় এই বাঁধটি তৈরি করা হয়েছিল। কিন্তু ফারাক্কা সমস্যার সূত্রপাত ঘটে 50-এর দশকের গোড়ার দিকে। কলকাতা বন্দরের নাব্যতা বৃদ্ধির অজুহাতে ভারত 1956 সালে এই প্রকল্পটি হাতে নেয়। নদীর ওপরে বাঁধ তৈরি করা হবে এই খবরটি জানার পরে তৎকালীন পাকিস্তান সরকার এক তীব্র প্রতিবাদ জানায়। পাকিস্তানি প্রতিবাদের উত্তরে ভারত তাদেরকে জানিয়েছিল যে গঙ্গার বাঁধ নির্মাণ এখনো অনুসন্ধান পর্যায়ে রয়েছে। 1960 সালে ভারত প্রথমবারের মতো পাকিস্তানের সাথে এই বিষয়ে বৈঠক করে। এই প্রক্রিয়া চলা অবস্থাতেই 1961 থেকে 62 সালে ভারত গোপনে বাঁধ নির্মাণের কাজ শুরু করে। এভাবে বাংলাদেশের জন্মের পূর্বেই 1970 সালে ফিডার খাল ব্যতীত ফারাক্কা বাঁধের কাজ শেষ করে ফেলা হয়। এরপর যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করে তখন ভারত সিদ্ধান্ত গ্রহণ করে যে এই ফারাক্কা ব্যারেজ চালু করে দিবে। কিন্তু বঙ্গবন্ধু সরকারের অনুমতি ছাড়া এই ফারাক্কা বাঁধটি ভারত চালু করতে পারছিল না। এক্ষেত্রে ভারত একটি কৌশল করে। প্রথমে ফিডার ক্যানেলে পানি প্রবাহের মাধ্যমে তারা পরীক্ষামূলক চালুর কথা বলে। তারা বঙ্গবন্ধু সরকারকে বলেছিল শুধুমাত্র পরীক্ষা করার জন্য ফারাক্কা বাঁধ চালু করা হবে, যার কারণে বঙ্গবন্ধুর অনুমতি নিয়ে মাত্র 41 দিনের জন্য ফারাক্কা বাঁধ চালু করা হয়। তবে এই কথা বলে ফারাক্কা বাঁধ চালু করার পর ভারত এটি আর বন্ধ করেনি। বাস্তবতা হচ্ছে ওই 41 দিনের পরিবর্তে 53 বছর পরেও এই বাঁধটি চালু আছে। নির্মাণের 53 বছর হতে চললেও আন্তর্জাতিক আইন অনুযায়ী ফারাক্কা বাঁধ রিভিউ করা হয়নি। আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রতি 40 সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন বাংলাদেশে যে ভয়াবহ বন্যা হয়েছে, সেই বন্যায় কতজন মানুষ আহত এবং কতজন মানুষ নিহত এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পেরেছেন। সম্মানিত দর্শক, অবশেষে কিন্তু সেই বন্যার বাঁধ এবার ভারতের বাঁধের এবার কিছু সুসংবাদ পেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন কি সেই সুসংবাদগুলো। সম্মানিত দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।